আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা। রোজার সময় ইফতার প্লেটে আমাদের দেশে কমন কিছু খাবার থাকে, যার মধ্যে একটা হচ্ছে ছোলা ভুনা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এবং শরবত, সাথে কিছু ফল। আজকের ভিডিওতে আমি একসঙ্গে এই সবগুলো রেসিপি আপনাদেরকে করে দেখাবো। অর্থাৎ একই ভিডিওতে আপনারা কিভাবে পারফেক্টলি ছোলা ভুনা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এবং এক গ্লাস শরবত বানাতে পারবেন তা করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। সবার প্রথমে যে শরবতটা দেখাবো সেটা একদম সাদা মাটা আমাদের ট্রেডিশনাল লেবুর শরবত। তবে আপনি চাইলেই সেই শরবতে তোকমা দানা অথবা ইসুপগুল মেশাতে পারেন। এগুলো কিন্তু পেটের জন্য খুব উপকারী। এ দুটোই আপনি অল্প পানিতে 5-10 মিনিট ভিজিয়ে রাখলে দেখবেন বেশ ফুলে উঠেছে। তোকমা দানাটা চাইলে আরও বেশি সময় ধরেও আপনি ভিজিয়ে রাখতে পারেন, তাতে এটা আরও বেশি ফুলে উঠবে। তারপরে এর মধ্যে আমি সামান্য নিয়ে নিচ্ছি লেবুর রস, 1 টেবিল চামচ থেকে একটু বেশি নিলাম। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি চিনির শিরা। চিনির শিরাটা আপনি যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিবেন। আর ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়ার মজাই আলাদা, তাই আমি এর মধ্যে কিছু বরফ কুচি এবং সেই সঙ্গে ঠান্ডা পানি দিয়ে একসঙ্গে ভালো করে মিলিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের একদম সাদা মাটা লেবুর শরবত তৈরি হয়ে গেল। ছোলা ভুনা করার জন্য প্রথমে আমাদেরকে শুকনো ছোলা 6 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আর এই লম্বা সময় ভেজার পর ছোলাগুলো যখন এরকম ফুলে উঠবে তখন এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো পানিতে লবণ সহ ছোলাগুলো সেদ্ধ করে নিতে হবে। আর সেদ্ধ করার পর যে পানিটা থাকবে সেটা ফেলে দিলে ভালো হয়। এখন এই সেদ্ধ ছোলা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। আজকে ছোলা ভুনা করার জন্য আমি এখানে একটা বড় সাইজের আলু সেদ্ধ নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে তারপর এটাকে একটুখানি থেতো করে নিয়েছি, একদম ম্যাশ করে নিইনি। এবারে চলে এলাম মূল রান্নায়। চুলায় মিডিয়াম আঁচে একটা হাঁড়ি গরম করে তাতে আমি প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। ইফতার বাজারের রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তো আপনি চাইলে অবশ্যই কম করে দিতে পারবেন। সাথে 2টো শুকনো মরিচ ফোড়ন দিয়ে এর মধ্যে আমি আধা কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব কিছুটা সোনালি হওয়া পর্যন্ত। যখনই দেখবেন এটা প্রায় বেরেস্তার কাছাকাছি কালারে চলে এসেছে তখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিতে হবে, যাতে বেরেস্তাটা বেশি পুড়ে না যায়। এরপরে এর মধ্যে আমরা বাদবাকি মশলা দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। তারপরে দিচ্ছি আধা টেবিল চামচ মরিচ গুঁড়া, 1.5 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, আধা চামচ করে মরিচ এবং গরম মশলা গুঁড়া এবং স্বাদ মতো লবণ। আপাতত আমি আধা চামচ দিয়েছি, পরে আরও কিছুটা দিয়ে দিব রান্নার শেষের দিকে। এবারে এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আমরা ছোলা সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা আপনাকে একটু বুঝে শুনে দিতে হবে। তারপর এর মধ্যে আমি একটা টমেটো এইভাবে ফালি করে কেটে দিয়ে দিচ্ছি। এটা একেবারে অপশনাল, যদি চান তাহলে দিতে পারেন। এবং আগের মতোই সব কিছু একসঙ্গে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর যখন আপনার মশলা কষানো হয়ে যাবে ঠিকঠাক, তখন এর মধ্যে আমরা সেই সেদ্ধ আলু দিয়ে দিব। আলুগুলোকে হালকা করে আগে থেকে আমি থেতো করে রেখেছিলাম। আর আলু দেওয়ার পর জাস্ট মিনিট 2-3 আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই আলুটা দেওয়ার কারণে মশলার পরিমাণটা অনেক গাঢ় হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক বেশি স্বাদ হয়। ইফতার বাজারে এভাবেই সাধারণত ছোলা ভুনা করা হয়। সেদ্ধ আলু যেহেতু আঠালো হয় এবং নিচ থেকে একটু লেগে লেগে আসে, তাই এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, এবং পানিটা দেওয়ার পরপরই আমি এর মধ্যে সেদ্ধ ছোলাগুলোও দিয়ে দিব। যদি আপনি নর্মাল ফ্রিজ থেকে বের করেন তাহলে সরাসরি দিয়ে দিতে পারেন, আর ডিপ ফ্রিজেরটা 2 ঘন্টা আগে বের করে রাখলেও এভাবে সরাসরি দিয়ে দিতে পারবেন। তারপর সব কিছু একসঙ্গে মিডিয়াম লো আঁচে নেড়ে চেড়ে জাস্ট 2 থেকে 3 মিনিট একটু ভুনে নিতে হবে, বা আর একটু বেশি সময় ধরে ভুনলেও হবে। মেশানো হয়ে গেলে নামানোর কিছুক্ষণ আগে এর উপরে সামান্য গরম মশলা গুঁড়া অথবা ভাজা জিরার গুঁড়া এভাবে ছড়িয়ে দিতে পারেন। এবং ইফতার বাজারে সাধারণত কিছুটা টেস্টিং সল্ট বা আজিনা মতো এর উপরে দেওয়া হয়। যদি আপনি চান তাহলে এটা দিতে পারেন, না চাইলে বাদ দিতে হবে। আমি এখানে 1/4 চা চামচের মতো দিয়েছি। তারপর আবারও সব কিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে নিলাম। যদি ভেজা ভেজা পছন্দ করেন তাহলে এই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে।
আর যদি আপনি একটু শুকনো শুকনো পছন্দ করেন তাহলে আরও 3-4 মিনিট একটু চুলার আঁচ বাড়িয়ে নাড়লেই এটা এরকম শুকনো শুকনো হয়ে যাবে। যেভাবে আপনার পছন্দ, দুটোই খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর যেভাবে করেন না কেন এই ছোলা ভুনাটাকে মেখে খেলে খুবই মজা লাগে। তার জন্য আপনার লাগবে চিকন করে কাটা শসা, ছোট টুকরো করে কাটা টমেটো, টমেটোর ভেতরে নরম বিচি এবং রসালো যে অংশ ওটা বাদ দিয়ে বাইরের খোলসটাই আপনাকে নিতে হবে, না হলে কিন্তু অনেক পানি পানি হয়ে যাবে ছোলা মাখা। সেই সঙ্গে আমাদের কিছু ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি এবং চিকন পাতলা করে কাটা আদা কুচি, সাথে একটু লেবুর রস এবং কাঁচামরিচ কুচি লাগবে স্বাদ মতো। এখন একটা পাত্রে আমি এই সমস্ত উপকরণ নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই লেবুর রসটা, সেই সঙ্গে একদম সামান্য একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, না দিলেও চলবে, তবে দিলে অনেক মজা লাগে। সমস্ত কিছু খুবই আলতো করে একটু মিশিয়ে নিতে হবে এবং এর মধ্যে প্রয়োজন অনুসারে কিছুটা ছোলা ভুনা দিয়ে দিতে হবে। এখন এই সালাদটা আপনি ঠিক কতখানি নেবেন সেটা আপনার পার্সোনাল চয়েস, তবে আমি সাধারণত দুটো সমান সমান নেই, এতে করে খেতে অনেক মজা লাগে। আর এর সঙ্গে সামান্য একটু মুড়ি, পেঁয়াজু, জিলাপি হলে তো আর কথাই নেই। আশা করছি আমার আজকের এই ছোলা ভুনার রেসিপি এবং ছোলা মাখার এই পদ্ধতি আপনাদের ভালো লেগেছে। আসছে রমজানে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। পেঁয়াজু বানানোর জন্য আমাদের প্রধান যে উপকরণ সেটা হচ্ছে ডাল। যে কোনো ডাল দিয়েই আপনি পেঁয়াজু বানাতে পারেন। আজকে আমি এখানে 1 কাপ নিয়েছি তুর ডাল বা খেসারির ডাল, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মসুর ডাল। আপনি চাইলে কিন্তু অর্ধেক মসুর ডাল আর অর্ধেক খেসারির ডাল নিতে পারেন, অথবা মসুর ডাল বা শুধু খেসারির ডাল দিয়েও পেঁয়াজু বানাতে পারেন। তবে খেসারির ডাল আর মসুরের ডাল মিশিয়ে যদি পেঁয়াজু বানানো যায় সেটা টেস্ট বেশি ভালো হয় আর ক্রিস্পিও হয়। একসঙ্গে ডাল দুটোকে আমি মিশিয়ে নিলাম, যদি কোনো ময়লা থাকে সেগুলোকে বেছে ফেলতে পারেন। এইবারে আমরা ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিব। পরিষ্কার পানি দিয়ে কচলে কচলে আমাদের ডালটাকে ধুতে হবে। প্রথমবার ধোয়ার সময় খেয়াল করবেন যে ডালের পানিটা খুব সহজেই সাদা হয়ে আসছে। এর কারণ কিন্তু ডালের গায়ে লেগে থাকা ময়লা নয়, ডালের গায়ের স্টার্চ। তবে সেই সঙ্গে এর আলগা ময়লাটাও চলে যাবে। তো আমাদের যেটা করতে হবে, 2-3 বার পানি ঢেলে এইভাবে কচলে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবং পানিটা নিংড়ে ফেলে দিতে হবে। যখন আপনার কাছে মনে হবে ডালটা পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে, তখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। ম্যাক্সিমাম আপনি আধা ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, এর থেকে বেশি ভিজিয়ে রাখার আসলে দরকার নেই। ডালগুলো খুব বেশি নরম হবে না, কিন্তু বেশ ফুলে উঠবে এবং আয়তনও বেড়ে যাবে। সেই পর্যায়ে আবারও আমরা পানিটাকে খুব ভালোভাবে নিংড়ে ফেলে দিব। দেখতেই পাচ্ছেন একটা ছাঁকনির মাধ্যমে আমি পানিটাকে খুব ভালো করে নিংড়ে নিয়েছি। এইবারে আমরা ডালটাকে বেটে নিব। এই যে আমরা ডাল অল্প সময় ভেজালাম, সারা দিন বা সারা রাত না ভিজিয়ে, এর কারণ হচ্ছে আমরা ডালটাকে একদম পেস্ট করে বাটবো না, একটু আধা বাটা টাইপ করব। এতে করে কিন্তু পেঁয়াজু খুব মুচমুচে হয়। আমি ব্লেন্ডারে জাগের মধ্যে নিয়ে নিচ্ছি। যে ব্লেন্ডারই আপনারা ইউজ করেন না কেন খুব বেশি ভরবেন না, অল্প অল্প করে 2-3 বার পালস করে এইভাবে বেটে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডালটা আমরা বেটেছি সেটা কিন্তু একেবারেই মিহি হয়নি, অনেকটা ছাবা ছাবা বা আধা বাটা হয়ে আছে। দেখতে পাবেন কিছু যেগুলো একদম নিচে থাকে সেগুলো গলবে, বাট বেশিরভাগই এরকম কোর্স হয়ে থাকবে। আর এভাবে যদি আপনি বাটতে পারেন তাহলে আপনার ডালের পেঁয়াজু অনেক বেশি মুচমুচে হবে। এবারে আমরা পেঁয়াজুর মিশ্রণটা তৈরি করে নিব। তার জন্য একটা বাটিতে প্রথমেই নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সঙ্গে দিচ্ছি কাঁচামরিচ কুচি। 6টা কাঁচামরিচ আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পুরোটা ঝাল আমি কাঁচামরিচ দিয়ে করছি, আপনারা চাইলে সাথে শুকনো মরিচের গুঁড়োও দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়েছি, সেই সঙ্গে 1/4 চা চামচ দিলাম হলুদের গুঁড়ো, আধা চা চামচ আদা বাটা এবং 1/4 চা চামচ দিয়েছি রসুন বাটা। এবারে এই সব কিছু একসঙ্গে আলতো করে মিশিয়ে নিব। চটকে চটকে মাখার দরকার নেই, জাস্ট পেঁয়াজটা হালকা নরম হলেই হবে। পেঁয়াজের মিশ্রণটা মাখানো হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে আগে থেকে বেটে রাখা সেই ডাল দিয়ে দিব। 1/2 কাপ আমি নিয়েছিলাম পেঁয়াজ কুচি, তার জন্য আমি দিলাম 1.5 কাপ পরিমাণ ডাল বাটা। আপনি চাইলে পেঁয়াজের পরিমাণ কিন্তু আরও বাড়িয়ে দিতে পারেন।
তারপরে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই পেঁয়াজুর জন্য এর মধ্যে আপনার কোনো ধরনের বেসন, ময়দা, আটা কিচ্ছু দিতে হবে না, এমনকি পানি দেওয়ারও দরকার নেই। এমনিতেই আমরা এই ডাল বাটাটাকে শুকনো শুকনো করে করেছিলাম, যার জন্য বাইন্ডিংয়ের কিছু লাগবে না। এমনিতেই এটা সুন্দরভাবে শেপ দেওয়া যাবে। আর এভাবে যদি আপনি পেঁয়াজুর মিশ্রণটা মাখান, আপনার পেঁয়াজু মুচমুচে হতে বাধ্য। এবারে পেঁয়াজু ভাজার পালা। চুলায় আমি তেল গরম করতে দিয়েছি, মিডিয়াম হাই আছে। তেলটা গরম হতে হতে আমি কিছু পেঁয়াজুর শেপ এভাবে দিয়ে নিব। আপনি চাইলে একটা একটা করে শেপ দিতে পারেন এবং তেলে ফেলতে পারেন, অথবা একবারে সবগুলো শেপ দিয়ে রেখে তারপরেও ভাজতে পারেন। আর ভাজার ক্ষেত্রে পেঁয়াজু যাতে মুচমুচে হয় তার জন্য খুবই ইম্পর্ট্যান্ট তেলটা যেন খুব ভালো মতো গরম হয়। অল্প গরম তেলে পেঁয়াজু ভাজলে কিন্তু পেঁয়াজু বাইরে থেকেও মুচমুচে হবে না, আর ভেতরে কাঁচা থেকে যেতে পারে। তেল খুব ভালো মতো গরম করে নিয়ে তারপরেই পেঁয়াজু ছাড়বেন। আর পেঁয়াজু ভাজতে হবে মোটামুটি ডুবো তেলে, এবং চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থেকে মিডিয়াম হাইতে রাখতে হবে। দুই একবার উল্টে পাল্টে দিয়ে পেঁয়াজু যখন এরকম একটু গোল্ডেন ব্রাউন কালারের হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে ফেলতে হবে। আর এই পেঁয়াজুগুলো যদি আপনি সঠিকভাবে ভাজতে পারেন তাহলে ভাজার 2-3 ঘন্টা পর পর্যন্তও কিন্তু পেঁয়াজুগুলো মুচমুচে থাকবে। প্রথমে আমি আলু চপের জন্য পুরটা তৈরি করব। এজন্য মাঝারি সাইজের 3টা আলু সেদ্ধ করে ছিলে নিয়েছি। এবারে এগুলোকে একটু ভর্তা করে নিব। তারপর আলাদা একটা পাত্রে আমি কিছু নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, সাথে নিয়েছি কিছু ধনেপাতা কুচি এবং 3টা তেলে ভাজা শুকনা মরিচ। মরিচের পরিমাণটা আপনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে এবারে আমি মরিচটাকে গুঁড়ো করে নিব। মরিচ মুচমুচে করে ভাজা হলে লবণ দিয়ে একটু মাখলেই এটা একদম গুঁড়ো হয়ে যাবে। এই যেটা রেডি হয়ে গিয়েছে, এবার ভাজা পেঁয়াজের সঙ্গে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এবারে ধনেপাতা কুচি দিয়ে আলতো করে এভাবে মাখিয়ে নিব। এবার আর চটকানোর দরকার নেই। তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। সাথে দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার, এটাও অপশনাল। আর এর রেসিপি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। একসঙ্গে আবারও একটু মেখে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মেখে রাখা আলুটা। এবার এই মশলার মিশ্রণের সঙ্গে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা হচ্ছে আলুর চপের একদম বেসিক একটা পুর। আপনি চাইলে কিন্তু এই পুরের মধ্যে নানা রকম ভেরিয়েশন আনতে পারেন। আমার চ্যানেলে সেরকম একটা ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেব। এবার এই মাখানো পুর থেকে আপনি আপনার পছন্দ মতো সাইজ এবং শেপে বিভিন্ন ভাগে ভাগ করে নিতে পারেন। আজকে আমি ছোট গোল করে এই আলুর চপটা বানাবো, তাই এখান থেকে ছোট ছোট সাইজে কিছু গোল্লা পাকিয়ে নিচ্ছি, তাহলে পরে আমাদের ভাজতে সুবিধা হবে। এবারে আমরা বেগুনি বানানোর জন্য বেগুনগুলোকে কেটে নিব। আপনি চাইলে গোল, লম্বা বা যে কোনো জাতের বেগুন দিয়ে এটা বানাতে পারেন। শুধু খেয়াল রাখবেন যেন ভেতরে বিচির পরিমাণ কম থাকে। বেগুনগুলো কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে মুখটা কেটে বাদ দিলাম। এবারে আপনার পছন্দ মতো সাইজে এটাকে কাটবেন। আমি এরকম ছোট করে কেটে দেখাচ্ছি, তবে আপনি চাইলে আরো বড় করে মানে আরেকটু লম্বা করে কাটতে পারেন। আমি 3টা ভাগে ভাগ করলাম। আপনি এই বেগুনটাকে চাইলে 2টা ভাগে ভাগ করতে পারেন, এতে করে এটা আরো একটু লম্বা হবে। এবারে এগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। পাতলা মানে মোটামুটি পাতলা, অনেক বেশি পাতলা হলে কিন্তু খেতে মজা লাগবে না। প্রথমে চামড়ার অংশটা একটু পাতলা করে কেটে তারপরে একটু মোটা করে কেটে নিব। একটা আমি একটু মোটা করে কাটলাম, দেখুন এরকম মোটা হলে আবার বেশি নরম হয়ে যাবে, এর থেকে আর একটু পাতলা করে কাটতে হবে। এই যে এবারে দেখুন ঠিক এরকম করে স্লাইস করবেন। এই সাইজটা হচ্ছে একদম পারফেক্ট, না অনেক পাতলা না অনেক মোটা। আর লাস্টে যেটা থেকে যাবে সেটার সাইড দিয়ে চামড়াটাকে এভাবে পাতলা করে কেটে নিতে পারেন, এতে করে বেসনটা খুব ভালোভাবে এর গায়ে কোট হবে। এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়। আপনি চাইলে এরকম করে কাটতে পারেন বা আপনার পছন্দ মতো আরেকটু মোটা বা পাতলা। এবারে অন্য একটা বাটিতে আমি সেই কেটে রাখা বেগুনগুলো নিয়ে নিলাম। বেগুনগুলো আমি কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ এবং মরিচের গুঁড়ো।
মরিচের গুঁড়োটা অপশনাল, আপনি চাইলে শুধু লবণ দিয়েও মেখে নিতে পারেন। আর যদি একটু স্পাইসি খেতে চান তাহলে মরিচের গুঁড়োটা দিতে পারেন, তবে হলুদ দেওয়ার কোনো দরকার নেই। আলতো হাতে এভাবে মেখে নিতে হবে। আর মশলা মাখানোর পর খুব বেশি সময় এটাকে রাখবেন না, তাড়াতাড়ি ভাজবেন, না হলে কিন্তু এর ভেতর থেকে পানি বের হতে শুরু করবে। আলুর চপ বা বেগুনি এই দুটো বানাতেই আমাদের লাগবে কমন একটা উপকরণ, আর সেটা হচ্ছে বেসনের গোলা। গত রমজানে আমি আপনাদের সঙ্গে পারফেক্ট বেসন গোলার পদ্ধতি শেয়ার করেছিলাম, ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেয়া থাকবে। আর সাথে কিভাবে ঘরে বেসন তৈরি করতে হয় সেই লিঙ্কটাও পেয়ে যাবেন। এবারে আমরা বেগুনিগুলো প্রথমে ভেজে নিব। আমি কিছু লম্বা করেও কেটে নিয়েছি। একটা বেগুনের পিস নিয়ে এবার আমি এই বেসনের গোলার মধ্যে এইভাবে কোট করে নিচ্ছি। যেহেতু গোলাটা কিছুটা ঘন আছে তাই খুব সহজেই কোট হয়ে যাবে। একটু ধরে রাখলে বাড়তি যেটা সেটা ঝরে যাবে, এতে করে তেলের মধ্যে বেশি ফোটায় ফোটায় পড়বে না। তারপর এটাকে নিয়ে সরাসরি গরম তেলে এভাবে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা রাখবেন মিডিয়াম হাইতে, বা আপনার চুলায় যেমন আঁচ সেই হিসাব করে একটু বাড়তিতে রাখবেন। না হলে কিন্তু যদি অল্প আঁচে ভাজতে যান তাহলে বেগুন অনেক বেশি তেল টেনে নেবে, বাইরে থেকে মুচমুচে হলেও ভিতরে একদম তেল চুপচুপে হয়ে যাবে। খুব বেশিক্ষণ অপেক্ষা না করে একটু যখন দেখবেন কালার ধরতে শুরু করেছে তখনই এটাকে উল্টে দিতে হবে। আর যেহেতু চুলার আঁচ বাড়তিতে থাকবে তাই খুব বেশি সময়ও লাগবে না। আর এটাকে বারবার না উল্টে চেষ্টা করবেন 2 বার বা 3 বার উল্টে ভালো করে ভেজে নিতে। আমার বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে, চারদিকে সমান সোনালী কালার হয়েছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এরপরে আমরা আলুর চপগুলো ভেজে নিব। সে যে আলুর বল তৈরি করেছিলাম সেটার মাঝখানে আলতো করে একটা চাপ দিয়ে তারপরে এই বেসনের গোলায় ডুবিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ধরেছি, এভাবে ধরলে কোটটা সুন্দর মতো হবে আর বাইরে থেকে বের হয়ে যাবে না। তারপর সাবধানে এনে তেলের মধ্যে ভাজতে হবে। আর আলুর চপগুলো আমি মিডিয়াম হাই আঁচেই ভাজছি। এক পাশ হয়ে গেলে তারপর এভাবে উল্টে দিতে হবে। আলুর চপগুলো হয়ে গিয়েছে, কালারটা আমার কাছে ভালো লাগছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল বাংলাদেশের কমন দুটি ইফতার আইটেম, আলুর চপ আর বেগুনি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। আজকের ইফতারে আপনারা যারা যারা বানাবেন আপনারা চাইলে আপনাদের ছবিগুলো আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।